দর্শক, গতকালকেই আলোচনা করেছিলাম যে অন্তত দেশের 10টি জেলায় আওয়ামী লীগের অফিস খোলার ঘটনা ঘটেছে। দেশের অন্তত 70-80 জায়গায় আওয়ামী লীগের অফিস খোলার ঘটনা ঘটেছে। গতকালকে এই আলোচনা করে আমরা প্রশ্নই করছিলাম আপনাদেরকে যে এই ব্যাপারগুলো কি ইঙ্গিত দিচ্ছে। এই আলোচনা করতে করতেই গত রাতে একটা ঘটনার জন্ম হয়েছে। সেটা হচ্ছে যে আবারও খুলনার পরে আবারও আওয়ামী লীগের অফিসে মব হয়েছে, আবারও ভাঙচুর, আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এবং আবারও ওই ছাত্র জনতা, আবারও ওই এনসিপির নেতারা। ঘটনাটা যখন ঘটেছে তখন আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের ভগ্নস্তূপ হয়ে থাকা একটা অফিসে আবারও দাউ দাউ করে আগুন জ্বলছে। অথচ একদিন আগেই আমাদের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ঘোষণা দিয়েছেন মবের পরিসমাপ্তি হয়েছে, মব কালচার আর করা যাবে না। তাহলে কি যারা এই স্বরাষ্ট্রমন্ত্রীর কথা উপেক্ষা করে আবারও মব তৈরি করছে, সমাজে আবারও গত 1.5 বছরের মতো অবস্থা তৈরি করার শুরুটা করতে চাইছে, তারা অনেক বেশি শক্তিশালী? চলুন একটু জেনে দেখি কি ঘটনা ঘটল, এই ঘটনা বর্তমান সরকার কিভাবে ঠেকাবে, নাকি এগুলো বৈধতা পেয়ে যাবে। থাকবেন পলিটিক্স টিভির। বলছিলাম সেই ঘটনাটা ঘটেছে ময়মনসিংহে। ময়মনসিংহ এলাকাটা আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা। আওয়ামী লীগের দাপট বহু বছর ধরেই ঐতিহাসিকভাবে এই এলাকাটায় আওয়ামী লীগের দাপট। সেই এলাকাতেই বীর বিক্রমে এনসিপির নেতারা, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা গিয়ে আওয়ামী লীগের অফিসে, যে অফিসটা ভাঙচুর করে রাখা হয়েছে, সেই অফিসের জানালা, দরজা, ইট কোনো কিছুই ঠিক নেই, একটা ভগ্ন স্তূপ। সেই ভগ্ন স্তূপে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে, যদিও তাদের দোষ রয়েছে, অতি উৎসাহী হয়ে সেখানে গিয়ে ওই ভগ্ন স্তূপের মধ্যে বঙ্গবন্ধুর ছবি টাঙানো, পতাকা উড়ানো, মিছিল দেওয়া, মালা দেয়া, এই ঘটনাগুলো ঘটিয়েছে। তাতে চক্ষুশূল হয়েছে এবং আবার মনে হয়েছে যে আবারও মব করতে হবে। কেন ওই বিল্ডিংটা এখনও দাঁড়িয়ে থাকবে, গিয়ে বিল্ডিংটা মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে বুলডোজার দিয়ে। তবে বুলডোজার যায়নি, এটা একটা ভালো খবর বোধহয়। কি বলছে গণমাধ্যম? প্রথম আলো গত রাতে লিড নিউজ করেছে তাদের ওয়েবসাইটে। তারা বলছে, তারাকান্দায় আওয়ামী লীগের কার্যালয়ে বৈষম্য বিরোধীদের বিক্ষোভ, আগুন। ছবিতে আপনারা দেখলেন যে দাউ দাউ করে আগুন জ্বলছে। ময়মনসিংহের তারাকান্দায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাতে বিক্ষোভের সময় পোড়া কার্যালয়টির ভেতরে আবারও আগুন ধরিয়ে দেয়া হয়। বৃহস্পতিবার সকালে পুড়িয়ে দেয়া আওয়ামী লীগের কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা টাঙিয়েছিলেন কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল 7টার দিকে 10 সদস্যের একটি দল তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকায় শহীদ মিনারের সামনে ভাঙা পোড়া কার্যালয়ে ঢুকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার পর দ্রুত স্থান ত্যাগ করে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 24-এর গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পরে তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের 3 তলা বিশিষ্ট কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছিল, আগুন ধরে দেওয়া হয়েছিল। ভবনটি একেবারে বিধ্বস্ত ভবন। দীর্ঘদিন ধরে সেটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। বৃহস্পতিবার সকালে সেই কার্যালয়ে ঢুকে কার্যক্রম চালুর ঘোষণা দেন কয়েকজন, তবে তারা দ্রুত বক্তব্য দিয়ে স্থান ত্যাগ করেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা তৈরি হয়। বৈষম্য বিরোধী আন্দোলন এবং এনসিপি নেতৃবৃন্দের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়। তাদের কি বলবো, যে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে ভেতরে। বৃহস্পতিবার রাতে কার্যালয়টির ভেতরে গিয়ে বিক্ষোভ করা হয়। একসময় পুরা কার্যালয়টির ভেতরে আগুন ধরিয়ে দেয়া হয়, দেয়ালের ইট আবারও ভাঙা হয়। পরে বিক্ষোভকারীরা তারাকান্দা থানায় গিয়ে জড়িত সবাইকে গ্রেপ্তারের দাবিও জানান। এই ঘটনা যখন ঘটছে, বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী আল নোয়াজ এই মব করে আবার তারা গণমাধ্যমে সাক্ষাৎকারও দিয়েছে। আল নূর আয়াস জাতীয় যুবশক্তির জেলা আহ্বায়ক, এনসিপির ময়মনসিংহ জেলা কমিটির সদস্য মাসুদ রানা, বৈষম্য বিরোধী আন্দোলন জেলার যুগ্ম সদস্য সচিব তৌহিদ আহমেদ প্রমুখ ছিলেন। কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী আল নূর আয়াস তিনি বলেছেন, আওয়ামী লীগ প্রকাশ্যে কার্যক্রম শুরু করেছে দেখে আমরা সেখানে গিয়ে স্টিকারগুলো ছিঁড়ে আগুন ধরিয়ে দিয়েছি, দেয়াল ভেঙেছি,
কার্যালয়টির একটি গেট ছিল, সেখানেও তালা দিয়ে দিয়েছি। তিনি আরও বলেন, আমরা থানায় গিয়ে পুলিশকে বলে এসেছি নিষিদ্ধ সংগঠনের যারা আছে তাদের যেন গ্রেপ্তার করা হয়। মানে এখনও তাদের ওই প্রফেসর ইউনূসের আমলের ওই মবের রাজত্ব চলছে, যে থানায় গিয়ে বলবে এ আওয়ামী লীগ, ও আওয়ামী লীগ, ওকে ধরো, ওকে ধরো। এরকমভাবেই কি চলবে? এরকমভাবে চলবে এই প্রশ্নটা যখন করছি, তখন আমরা দেখেছি যে একদিন আগেই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন মবের রাজত্ব শেষ, মব আর করা যাবে না। কিন্তু এই ঘটনা ঘটলো একাধিক জায়গায় দেশের, এবং এই স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণার পরে এই ঘটনাটা বড় ঘটনা একটা ঘটলো, তাও ময়মনসিংহের মতো এলাকায়। এখন এই ঘটনা যে এনসিপি কেন্দ্রীয়ভাবে ঘটাচ্ছে তার একটা প্রমাণ দরকার। প্রমাণটা দৈনিক যুগান্তরের এই শিরোনামটা। সেখানে নাহিদ ইসলাম বলছেন, গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগ কার্যালয় খোলার সাহস পেত না। অর্থাৎ নাহিদ ইসলাম সরাসরি এই আওয়ামী লীগ অফিস বিভিন্ন জায়গায় পতাকা ওড়ানো হচ্ছে, খোলা হচ্ছে, এটার জন্য বিএনপিকে ব্লেম দিয়েছে, এবং বিএনপির গ্রিন সিগন্যালে এটা হয়েছে। সেই কারণেই হয়তো তারা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে যে এই বিএনপি যতই গ্রিন সিগন্যাল দিক না কেন, আমরা যেহেতু এই দেশের মানে 2.0 বাংলাদেশ 2.0-র মালিকানা যেহেতু আমাদের ছিল, সেহেতু এখনও আমরা মালিকানা যেন আমাদের থাকে, সেই কারণে আমরা আবারও নতুন করে মব তৈরি করব, নতুন করে কিছু করব। এখন ব্যাপার হচ্ছে, আপনি যদি মনেই করেন যে ওখানে কোনো অপরাধী গিয়েছিল, কোনো অপরাধী এই কাজটা করেছে, তার নামে হত্যা মামলা রয়েছে, যদিও সারা দেশে যে হাজার হাজার মামলা হয়েছে তার বেশিরভাগই মিথ্যা মামলা। বেশ কিছু সত্য মামলার পাশাপাশি লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা মামলার আসামি করা হয়েছে, এগুলো আমরা জানি, একবারে স্পষ্ট। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিবেদন, গবেষণা প্রতিবেদন, এগুলোর মাধ্যমে উঠে এসেছে ব্যাপারগুলো। কিন্তু তারপরেও এই ধারা যদি বন্ধ না হয়, সেটা একটা বড় ব্যাপার হবে। গতকালকে রাতে প্রথম আলো এই গ্রিন সিগন্যালের, নাহিদ ইসলামের গ্রিন সিগন্যালের ব্যাপারটা খুবই গুরুত্ব সহকারে নিউজ করেছে, এবং সেটার ভিত্তিতে এনসিপি একটা প্রশ্ন তোলার চেষ্টা করছে যে বিএনপি গ্রিন সিগন্যাল দিয়ে এই কাজগুলো করাচ্ছে, কারণ নির্বাচনে বিএনপি আওয়ামী লীগের সহায়তা নিয়ে জিতেছে। ভোটে যদি আওয়ামী লীগের ভোটাররা বিএনপিকে ভোট দেয়, এবং বিএনপি যদি ক্ষমতায় এসে ইনক্লুসিভ রাজনীতি করতে চাই, যারা অপরাধী তাদের শুধু বিচার হবে, যারা নিরপরাধ তারা রাজনীতি করবে, এই নীতিতে যদি বিএনপি যেতে চায়, সেখানে গ্রিন সিগন্যাল থাকলেই বা সমস্যা কি? দেশটা কি কারো বাপদাদার যে কেউ একা একাই বাস করবে দেশে, অন্য কেউ বাস করবে না? আমরা এই প্রসঙ্গে খুবই সুন্দর একটা উদাহরণ দিতে চাই। এই তো দুদিন আগেই একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে এনসিপি নেতারা রাজু ভাস্কর্যের ওখানে, এবং আরও বিভিন্নভাবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও যেটা বিভিন্নভাবে দাবি করছেন, রাজু ভাস্কর্যের ওখানে একটা ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে এনসিপির এক নেত্রী বলছেন যে বিএনপি বিজয়ী হওয়ার পরে মানে এনসিপি জামাতের উপরে টর্চার করছে, অত্যাচার করছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, মারধর করছে। এই দেশটা কি শুধু বিএনপির? তারাই দেশে থাকবে? এনসিপি জামাতের লোকজন বিরোধী দলে বলে কি তারা এখন দেশে থাকবে না? এই যে প্রশ্ন করেছিলেন, এই অসাধারণ প্রশ্নটা বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। সেই প্রেক্ষাপটেই আমরাও বলেছিলাম যে অবশ্যই এনসিপি এবং জামাত পরিপূর্ণ অধিকার নিয়ে বাংলাদেশে থাকবে, কিন্তু যে মুহূর্তে দাঁড়িয়ে আপনি এই প্রশ্নটা করছেন, সেই মুহূর্তে দাঁড়িয়ে অন্য কেউ যদি আপনাকে এরকম প্রশ্ন করে যে এই নির্বাচনের ফলাফলের আগ পর্যন্ত, নির্বাচনের আগে পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা যা করেছেন, আওয়ামী লীগের সাধারণ কর্মী সমর্থক ভোটারদের বিরুদ্ধে যে কাজগুলো করেছেন, আওয়ামী লীগের শত শত যে কার্যালয় তো আর কোনো অপরাধ করেনি, কার্যালয় ভেঙে মব তৈরি করা, 32 ভেঙে মব তৈরি করা, এই কাজগুলো যেগুলো করেছেন আপনারা, তখন কি আপনাদের মনে ছিল না যে আওয়ামী লীগ যারা করে কিংবা যারা সমর্থক, একেবারে নিরপরাধ যারা সমর্থক, তারাও এদেশের নাগরিক, তাদেরও এদেশে বসবাস করার, নিরাপদে বসবাস করার অধিকার রয়েছে? আমার মনে হয় যে নিজেরাই একবার অভিযোগ করছেন যে আমাদের কি অধিকার নেই বেঁচে থাকার কিংবা দেশে বাস করার, আবার নিজেরাই ভুলে যাচ্ছেন যে প্রতিপক্ষের ওপরে মব তৈরি করলে
কি অবস্থা তৈরি হয়। দর্শক, এই যে দ্বিচারিতা, এই যে স্ববিরোধিতা, এই স্ববিরোধিতার রাজনীতি আমাদের আর কতকাল দেখতে হবে। আবার এই ঘটনা যখন বলছি তখন আর একটা অন্য ঘটনা ঘটেছে। এনসিপির একটা বিবৃতি আমরা দেখেছি, সেই বিবৃতিটা আপনারা দেখে নিন, প্রথম আলোরই রিপোর্ট। সেখানে বলা হচ্ছে যে বাসসের এমডিকে মব ও এখন টিভির 4 সাংবাদিককে শোকজের ঘটনায় এনসিপির প্রতিবাদ। তারা দাবি করছে যে বাসসের যে এমডি তাকে মব তৈরি করে বাসস থেকে বের করে দেওয়া হয়েছে। এখন টেলিভিশনের 4 জন সাংবাদিক তাদেরকে বের করে দেওয়া হয়েছে, চাকরি খেয়ে ফেলা হয়েছে। তারা জুলাইয়ের পক্ষে ন্যারেটিভ তৈরি করতেন, এই কারণে এই কাজটা করা হয়েছে। যখন তারা আওয়ামী লীগের উপরে মব করছে, তখন তারা আবার অন্যদিকে তাদের নিজেদের উপরে কিংবা নিজেদের পক্ষের শক্তির উপরে মব হচ্ছে এরকম অভিযোগ করছে। তো আপনি যদি মবের অবসানই চান, যদি মনে করেন যে বাসসের এমডি আপনাদের সমর্থক, মানে আপনাদের হয়ে কাজ করেছে, তার বিরুদ্ধে দুর্নীতিরও অভিযোগ তদন্ত হচ্ছে, এরকম তথ্য গণমাধ্যমে এসেছে, যদি তিনি নির্দোষ হয়ে থাকেন, তার বিরুদ্ধে যদি মব হয়ে থাকে, তাহলে সেটা ন্যাক্কারজনক। সেটার যেমন প্রতিবাদ করছেন, এখন টেলিভিশনের 4 জন সাংবাদিকের চাকরি চলে গেছে এই প্রতিবাদ করছেন, তখন আপনাদের জোটের লোকজন যখন প্রথম আলো ডেইলি স্টার পুড়িয়ে দিয়েছিল তখন কি হয়েছিল, যখন ছায়ানট পুড়িয়ে দিয়েছিল তখন কি হয়েছিল, যখন মোস্তফা সরোয়ার ফারুকীকে প্রশ্ন করার জন্য 3-4 জন সাংবাদিকের চাকরি চলে গিয়েছিল তখন আপনারা কোথায় ছিলেন, যখন এনসিপির এক নেতা সম্পর্কে অফলাইনে লাইভ শেষ হয়ে যাওয়ার পরে অফলাইনে একজন মন্তব্য করা, এখন টিভির এক সাংবাদিকের মন্তব্যকে কেন্দ্র করে মন্তব্যটা যখন, সেই ভিডিওটা যখন বাইরে চলে আসে, তখন তার যে চাকরি চলে গেল, তখন আপনারা কি করেছিলেন? এনসিপির এক নেতাকে একটু কটু কথা, অফলাইনে, তাও অনলাইনে না, অফলাইনে তাদের অফিসে সেই রেকর্ডটা বাইরে চলে এসেছিল, তার চাকরি চলে গিয়েছিল, তখন আপনারা কোথায় ছিলেন? বাংলাদেশে এই যে বহু মানে গণমাধ্যম দখল হয়ে গেল, এই দখল কারা করলো? এই দখলের সময় আপনারা কোথায় ছিলেন? তখন আপনাদের এখন টেলিভিশনের 4 জন সাংবাদিকের জন্য যে দরদ মনে হচ্ছে, এই দরদটা অবশ্যই পজিটিভ দরদ, এই দরদ থাকতে হবে, কিন্তু এর আগে এই দরদ ছিল না কেন? এর আগে সাংবাদিকদের হেনস্থা করার সময় এই দরদটা ছিল না কেন? আনিস আলমগীরকে যখন জেলে নেওয়া হয়, মঞ্জুরুল আলম পান্নাকে যখন জেলে নেওয়া হয়, তখন এই দরদটা কোথায় ছিল? যে তাদের উপরে মব তৈরি করে জেলে নেওয়ার যে ঘটনা, সেই ঘটনার সময় আপনাদের এই দরদটা কোথায় ছিল? সেই প্রশ্নগুলো আসবে। এই প্রশ্নগুলো যখন আসবে তখন ব্যাপারগুলো স্ববিরোধী হয়ে যায়। আপনি একদিকে নিজেদের উপরে কিংবা নিজেদের পক্ষের সাপোর্টারদের উপরে মব তৈরির অভিযোগ করবেন সরকারের কাছে, আবার অন্যদিকে নিজেরা গিয়ে আপনার প্রতিপক্ষ যে তার উপরে মব তৈরি করবেন। এই দ্বিচারিতার রাজনীতি বাংলাদেশে বেশি দিন টিকবে না। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন।